ভাগ্য খুব ভালো যে উনি বেঁচে গেছেন, কারণ ওনার যে অবস্থা তাতে ওনার বাঁচার কথা নয়। কিন্তু ডাক্তারবাবু, ওর কিভাবে হয়েছে এরকম একটা ঘটনা, সেটা কিছু বুঝতে পারলেন? এক্স্যাক্টলি ঠিক আমি বলতে পারবো না, তবে আমার মনে হয় উনি কোনো উঁচু জায়গা থেকে পড়েছে। সেটা ছাদের ওপর থেকেও হতে পারে। ছাদ থেকে? কিন্তু ছাদে গেল কখনো? হ্যাঁ, তবে ওনার শাড়ি আর গায়ের ক্ষত দেখে মনে হচ্ছে উনি প্রথমে কোনো গাছের ডালে পড়েছিলেন, তারপর নিচে। তাই অত উঁচু থেকে পড়েও ওনার যতটা বিপদ হওয়ার কথা ছিল অতটা কিন্তু ওনার হয়নি। জাস্ট থিঙ্ক, ছাদ থেকে পড়ে গেল, তারপরও প্রাণে বেঁচে গেল। সেটাই তো ভাবছি রনিত। চুমকির না কই মাছের প্রাণ, বুঝলে? আর রনিত, ড্যাডকে দেখে না খুব আপসেট মনে হচ্ছে। আমার মনে হয় ড্যাড খুব রেগে আছে আমাদের ওপর। এরা এত ভয় পাচ্ছে কেন, আর নিজেদের মধ্যে কি বা বলাবলি করছে? ছোটি মেম সাহেব ঠিক হয়ে যাবে তো ডাক্তারবাবু? ওনার কোনো অসুবিধা হবে না তো? জ্ঞান ফিরে এলো, উনি কথা বলতে পারবেন কিনা সেই নিয়ে কিন্তু একটু সন্দেহ আছে। মানে এসব কি বলছেন আপনি ডাক্তারবাবু? দেখুন, আপনি শান্ত হন, কারণ মানুষ অনেক সময় শক পেলে কথা বলার শক্তি হারিয়ে ফেলে, আর আমার ভয়ও ঠিক সেখানে। ডাক্তারবাবু, ছোটি মেম সাহেব কি আর কোনোদিনও কথা বলতে পারবে না? আর দেখুন, আমি কিন্তু এটা বলিনি, আগে ওনাকে সুস্থ হতে দিন, তারপর ট্রমা থেকে না বেরাতে পারলে কোনো সাইকিয়াট্রিস্টের কাছে দেখাতে হবে। তবে ঈশ্বরকে ধন্যবাদ দিন, কারণ ওনার হাত পায়ের ফ্র্যাকচার ছাড়া আর কিছুই হয়নি। ওনার কিন্তু প্রাণের সংশয় ছিল। আপনার বরঞ্চ একটু ওনাকে দেখে শুনে রাখবেন। হ্যাঁ, আমি এখন চলি। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। চুমকি তো আমার সাথে কাজ করছিল, তাহলে ছাদে গেল কি করে মেয়েটা? রাধা মাধব, তুমি তাড়াতাড়ি চুমকিকে ঠিক করে তোলো। মিশমি, যেখানে মাথা চালাতে হয় সেখানে তো আর হাত চালাতে পারি না। কিন্তু কিন্তু তুমি যে হঠকারিতা করেছো সেটা একদম ঠিক করনি না। ড্যাড, আমি কি করতাম বলো তো? তুমি যদি খেলাটাকে টেনে নিয়ে যেতে চাও, আমি কি করবো? আমি তো পারছিলাম না আর চুপ করে থাকতে, ইমপেশেন্ট হয়ে গেছিলাম। এবার আমি কিছু করেছি, তুমি বলছো হঠকারিতা করেছো। ড্যাড, অনেক হয়েছে, প্লিজ লিসেন টু মি। এবার এই খেলাটাকে শেষ করো ড্যাড। ভগবানের নামে খেলাটা এবার শেষ হবে মিশমি। গোটা মল্লিক বাড়ি শ্মশানে পরিণত হবে, আর তারপরেই পুরো মল্লিক বাড়ির মালকিন হবে মিশমি দাস। বাট ড্যাড, এবার কিন্তু মুখে বললে আর হবে না, আমাকে এক্স্যাক্ট দিন ঘন্টা বলতে হবে। ভগবানের নামে এই বিজয়া দশমীর দিনই মা দুর্গার বিসর্জনের সঙ্গে সঙ্গে এই গোটা মল্লিক পরিবারে বিসর্জনের বাজনা বেজে উঠবে। ডাক্তারবাবু যখন চুমকির বিষয়ে কথা বলছিল তখন রনিত আর মিশমিকে বেশ চিন্তিত মনে হচ্ছিল, আর ওরা ফিস ফিস করে কিছু একটা বলছিল, যদিও আমি কিছুই শুনতে পাইনি। তবে কেন জানি না আমার বারবার মনে হচ্ছে যে এই চুমকির ঘটনাটার সাথে ওদের কোনো না কোনো যোগাযোগ আছে। আমি একমত দাদা ভাই, আমাদের এক্ষুনি উচিত স্ট্রেট ওদেরকে বাড়ি থেকে বের করে দেওয়া, নয়তো আজকে চুমকে না তো অন্য কেউ। কিন্তু অংশু, কোনো প্রমাণ ছাড়া কি করে বাড়ি থেকে বার করবো ওদেরকে আমি? দাদা ভাই, কিসের প্রমাণ? আমি পরিষ্কার বুঝতে পারছি এটা ওরা চুমকির ওপর প্রতিশোধ নিচ্ছে। তাহলে ভাব না, আজকে সকালে চুমকি চারো বলে চিৎকার করলো, তারপরে মিশমিকে সবার সামনে ক্ষমা চাওয়া, আর সেটারই প্রতিশোধ নিচ্ছে। অংশু, তোর কথা আমি বুঝতে পারছি, কিন্তু আমার সবাই বাড়িতে থাকতে ওর এত বড় ঘটনা ঘটানোর সাহস পাবে? দাদা ভাই, ওদের ভয়টার কিচ্ছু নেই। তুই ভাব না, চুমকি তো পুরো জিনিসপত্র গোছাচ্ছিল, ও কেন ছাদে যেতে যাবে? আর যদিও বা যায়, ছাদের পাঁচিল যতটা বড়খান থেকে কারো পড়ে যাওয়া সম্ভব নয়। দাদা ভাই, আমি ভেরি মাচ এর পেছনে সূর্য, শেখর, মিশমি, রনিত সবাই আছে। দাদা ভাই, আমাদের কিছু একটা করতে হবে, প্লিজ। অংশু, তুই শান্ত হ, তোর কথা অবিশ্বাস করছি না, কিন্তু বাবু, আপনি যতই বলুন না কেন, আমার ভয় কিন্তু ক্রমশ বাড়ছে। এদের প্রত্যেককে আমি খুব ভালো করে চিনে গেছি। এরা মানুষ নয়, এরা একটা শয়তান। মানুষ মারার আগে এরা একবারের জন্য দ্বিধাবোধ করে না। আমাদের কিছু একটা করতেই হবে শহরের বাবু। ছাড়ো, আপনি টেনশন করবেন না, আপনি শান্ত হন।
দেখুন কোনোভাবে ওদের পাতা ফাঁদে আমাদের পড়লে চলবে না। আমরা না চাইতেও বারবার পা দিয়ে ফেলছি শহরের বাবু। আপনি একবার ভালো করে ভেবে দেখুন, মিশমি কেন বান্টিকে ফোন করে আপনাদের সবাইকে আউট হাউসে ডেকে নিতে বলবে, তাও কিনা বাবলি মানে আমার শরীর ঠিক আছে কিনা জানার জন্য? দাদাভাই আমার একই সন্দেহ হচ্ছে। শহরের বাবু, এদের মানুষকে মারতে একবারের জন্য হাত কাঁপে না। ওদের সব কটাকে আমরা উচিত শাস্তি দেব, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে সেটা করতে গেলে আমরা যেন নিচে নেমে না যাই। আচ্ছা আচ্ছা, আমরা সবাই দেখে না আছি, তাহলে অমৃতা কোথায়? অমৃতা ছাড়ো। কি হয়েছে? তুমি এরকম হাঁপাচ্ছ কেন? বিধ্বস্ত দেখাচ্ছে কেন তোমার? বলছি আমি এইমাত্র পিসিমণির ঘরের সামনে দিয়ে এলাম। আমি ওদের সম্পূর্ণ কথা শুনতে পাইনি, তবে যতটুকু শুনেছি তাতে সূর্যশেখর বলছিল বিজয়া দশমীর দিন মল্লিক পরিবার সমূলে উচ্ছেদ হবে। আর্য, এবার কিন্তু ওদের উচিত শিক্ষা দেওয়ার সময় এসে গেছে। তাহলে বৌদিমণির অনুমানটাই ঠিক। দাদাভাই ওরা আমাদের কাউকে ছাড়বে না, একে একে সবাইকে শেষ করে দেবে। সমূলে উচ্ছেদ তো এবার ওরা হবে। একদিকে আমার বাবা মার খুনি, অন্যদিকে কাকাইয়ের হাতের ক্ষত চিহ্ন, আর তারপর চুমকির সাথে ঘটে যাওয়া ঘটনা। এই সব কিছু কেমন যেন একটাই মানুষের দিকে ইশারা করছে, আর সেই মানুষটা হলো সূর্যশেখর দাস। সূর্যশেখর দাস, তোমার সময় এবার শেষ। কত পরীক্ষা নেবে তুমি? আমার মা আমাকে বলে দাও, আমি আর পারছি না। চোখের সামনে আমি দেখতে পাচ্ছি যে মল্লিক পরিবার তিলে তিলে ধ্বংস হয়ে যাচ্ছে। এরকম চলতে থাকলে তো সবকিছু শেষ হয়ে যাবে মা। সবকিছু শেষ হয়ে যাবার আগে তুমি আমাদেরকে বাঁচাও, দুষ্টের হাত থেকে আমাদের রক্ষা করো মা, রক্ষা করো। মা, এই নাও তোমার ফোন, আনতে বলেছিলে। আর মা শোনো না, বলছি আমি একটু বেরোচ্ছি। হ্যাঁ, কোথায় যাচ্ছ? আমি একটু হাওড়ার দিকে যাবো ঠাকুরের জন্য ফুল আনতে। আর মায়ের বিসর্জনের ব্যবস্থা করেছো? হ্যাঁ, আমার সব হয়ে গেছে। আর ফেরার পথে আমি ঠাকুর বাসনের লোকও ডেকে আনবো। বেশ, সাবধানে যাও। একদম মা। কি ব্যাপার, এখন আবার কেন ফোন করেছো? হ্যাঁ, বৌদিমণি বলছিলাম চুমকির নবদ ভালো না, ঠিক আছে? আর আমাকে না একটু যেতেই হবে, তুমি একটু দেখবে। তুমি কেন এত টেনশন করছো? আমি আর অমৃতা আছি তো। তাছাড়া আজকে দশমী মায়ের বিসর্জনের ব্যবস্থাটাও করতে হবে। তুমি সাবধানে যাও, কাজ সেরে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। থ্যাংক ইউ বৌদিমণি, আমি যাবো আর আসবো, ঠিক আছে? আসছি। তোমাকে একটু বেরোতে হবে মল্লিকা, আমার সাথে একবার বাইরে দেখা করতে হবে। আমি কোথাও যাব না। মা, আমি আসছি, তাড়াতাড়ি চলে আসবো। মল্লিকা, তোমার ছোট ছেলে বুঝি ফুল আনতে গেল? বাহ বাহ বাহ, খুব শুভ কাজ। তাই শুভ কাজ করতে গিয়ে কোনো অশুভ কিছু ঘটে যাবে না তো? না না সূর্যশেখর, তুমি প্লিজ কিছু করো না। আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। এখন সূর্যশেখরের সাথে দেখা করতে মা কোথায় যাচ্ছেন? কি করেছেন আপনি? মাথাটা গেছে নাকি আপনার? কি হয়েছে দাদা? কি হয়েছে মানে? এতে তো চারু মল্লিকের নাম লেখা আছে। ও তাই বলুন। আরে এটা তো আমি ইচ্ছে করে লিখেছি। আপনি ইচ্ছা করে চারু মল্লিকের নাম লিখেছেন, আবার হাসছেন? দেখুন, আগে আমার কথাটা শুনুন। এই মুহূর্তে আপনার মেয়ে চারু মল্লিক সেজে থাকাটাই সব থেকে বেশি লাভজনক হবে। মানে? দেখুন, আমি আপনাকে যদ্দূর চিনি, তাতে করে শুধু সম্পত্তিটুকু পেয়েই আপনি খুশি হবেন না, আর ওদেরকেও মুক্ত বিহঙ্গের মতো ছেড়ে দেবেন না। কি করে ছেড়ে দিই বলুন তো? এতদিন ধরে অপেক্ষা করছি। ভগবানের নামে আমি মল্লিক পরিবারকে সম্পূর্ণরূপে শেষ না করা পর্যন্ত আমার শান্তি নেই। জানি তো, ওদেরকে ওই ওপরে পাঠাবার ব্যবস্থা করবেন। আর ওদের নামে যে লাইফ ইন্স্যুরেন্সের প্রচুর টাকা, সেটারও মালিক হবেন আপনি। বাহ, মগজটা তো ভালোই খুলেছে দেখছি। সবই আপনার থেকে শেখা দাদা।
কি ব্যাপার সূর্যশেখর, এইভাবে এখানে আমাকে ডেকে আনলে কেন সেটা জানতে পারি? তুমি এসে গেছো? আরে এসো এসো, উড়ে এলে নাকি? এসো। তোমার সাথে আমি এখানে ইয়ার্কি করতে আসি, কেন ডেকেছো সেটা বলো। আপনি ভেতরে আসুন, এখানে বসুন। থ্যাংক ইউ, কিন্তু আমি এখানে বসতে আসি। সবটাতে তোমার বড্ড তাড়াহুড়ো মল্লিক। মাথাটা ঠান্ডা করো, ভগবানের নামে মাথা ঠান্ডা করে এই দলিলটায় সই করে দাও দেখি। দলিল? সূর্যশেখর মাকে দিয়ে কোন দলিলে সই করাচ্ছে? কিসের দলিল? আর তাতে আমি সই করতে যাব কেন? করবে করবে, এই দলিলে লেখা আছে আজ থেকে তোমার যাবতীয় সম্পত্তি তোমার ছেলের বউ চারু মল্লিক মানে আমার মেয়ে মিশমি দাসের নামে লিখে দিচ্ছ। আমি জানি আজকের এই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ আমাকে হতেই হবে। এই মল্লিক পরিবারের সম্পূর্ণ সম্পত্তির একমাত্র মালিক হলেন চারু মল্লিক। আমি চারু মল্লিক আজ থেকে এই মল্লিক পরিবারের স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক। ঝিরে বাতি